আমি রেকর্ড দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 যারা গণিত বিষয়ের ছাত্র ছাত্রী তাদের জন্য ক্যালকুলাস 2 কোর্স কোড হচ্ছে 223701। বক্তৃতা লেকচার নম্বর 3। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ বরিশাল। তাহলে আমরা এখান থেকে xy = x² + 4 রেখার 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমরা এখন বক্রতার কেন্দ্র নির্ণয় করব। তাহলে প্রদত্ত রেখা হচ্ছে xy = x² + 4। এখান থেকে আমরা y সমান লিখতে পারি, অর্থাৎ x দিয়ে ভাগ করে দিলে x² + 4 কে x + 4/x। এখন 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নং সমীকরণকে তোমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে y হবে y1, আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর 4/x এটিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -4/x²। আমরা জানি 1/x কে অন্তরীকরণ করলে -1/x²। এটিকে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে লেখা যায় 1 - 4x এর পাওয়ার -2, কারণ 1/x² কে লেখা যায় x এর পাওয়ার -2। এখন আমরা পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। পুনরায় x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে y1 এটি হবে y2, আর এখানে পাওয়ার এই জায়গা থেকে আমরা অন্তরীকরণ করছি, পাওয়ারটা বাম পাশে আসবে। তাহলে 1 অন্তরীকরণ করলে 0 লিখি নাই, আর -4x এর পাওয়ার -2, তাহলে পাওয়ার বাম পাশে আসছে, পাওয়ার 1 কমছে। তাহলে এটি যদি হিসাব করি -4 × -2 তাহলে 8/x³। 2,4 বিন্দুতে y1, তাহলে আমরা এই যে y1, এই y1 এর যেখানে x আছে x এর পরিবর্তে 2 বসাবো, আর যদি y থাকতো y এর পরিবর্তে 4 বসাতাম। তাহলে 2,4 বিন্দুতে y1 1 - 4x², তাহলে x এর পরিবর্তে 2 বসিয়ে 4/2², তাহলে 4/4 1, তাহলে 1 - 1 এটির মান হচ্ছে 0। তাহলে 2,4 বিন্দুতে আমরা y1 পেয়েছি 0। এখন 2,4 বিন্দুতে y2 এর মানটা আমরা এখানে বসিয়েছি 8/x³। তাহলে 8/2 এর কিউব, তাহলে এটি কত হয়? 2 এর কিউব মানে 8, 8 কে যদি 8 দিয়ে ভাগ করা হয় 1। তাহলে আমরা 2,4 বিন্দুতে y1 এবং y2 পেলাম। এখন ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা। তাহলে আলফা = কত সূত্র লিখেছি, বিটা = কত সূত্র লিখেছি। এখন 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র, তাহলে এই যে আলফা, এই আলফা এর পরিবর্তে আলফার এই জায়গায় যেসব জায়গায় x আছে x এর পরিবর্তে 2, যদি কোথাও y থাকতো তাহলে 4 লিখতাম, y নেই, আর y1 y2 এর মান বসিয়েছি। তাহলে x এর মান 2, y1 এর মান আমরা জানি 0, তাহলে 0 1 + y1², তাহলে 1 + 0², আর y2 এর মান কত? 1, তাহলে y2 এর মান 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই অংশটুকু আসে 0, কারণ আমার লবে গুণ আছে 0, তাহলে আলফা এর মান পেলাম 2। এটি তোমরা খাতার ডান পাশেও করতে পারো বিটা এর মান, কিন্তু আমার ডান পাশে না করে আমরা নিচে হিসাব করেছি। এবং বিটা = তাহলে এখানে y এর মান বসিয়েছি 4, আর y1 এর মান বসিয়েছি 0, y2 এর মান বসিয়েছি 1। বসিয়ে যদি ক্যালকুলেশন করি 1 + 0², এটি হচ্ছে 1, 1/1, এটির মান হচ্ছে 1, আর বাম পাশে কত ছিল? 4, তাহলে 4 + 1 = 5। তাহলে আমরা এখান থেকে আলফা এবং বিটার মান পেয়ে গেলাম। সুতরাং বক্রতার কেন্দ্র পেলাম কত? 2, 5। আমি এখন স্টপ শেয়ার দিয়ে তোমাদের একটু অভিমত নিব।
তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। সবাই জি যদি স্যার। বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাব। আর আমি মিউট করে দিচ্ছি, কথা বলতে হলে আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? নেক্সট প্রবলেম, xy equal to 16, xy equal to 16 রেখার 4 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে প্রদত্ত রেখা xy equal to 16, তাহলে এখান থেকে আমরা y সমান লিখতে পারি 16 বাই x, বা এটিকে আর একটু সাজিয়ে লিখতে পারি 16 x টু দি পাওয়ার -1। এখান থেকে অন্তরীকরণ করা সহজ। তাহলে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে y1, আর 16 x টু দি পাওয়ার -1 এটিকে অন্তরীকরণ করলে পাবো -16 x টু দি পাওয়ার -2। আর কেউ যদি এখান থেকে অন্তরীকরণ করতে চাও যে 16 বাই x অন্তরীকরণ করলে -16 বাই x স্কয়ার, কারণ 16 সহগ বাম পাশে পড়ে থাকবে, 1 বাই x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -1 বাই x স্কয়ার। এটিকে পুনরায় আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এই অংশটুকু অন্তরীকরণ করেছি, পাওয়ার বাম পাশে আসছে, পাওয়ার 1 কমছে, এই পাওয়ার -2 বাম পাশে আসছে, পাওয়ার 1 কমে গেছে। তাহলে হয় -16 ইন্টু -2 32, আর x এর পাওয়ার -3 এটিকে লেখা যায় x1 বাই x কিউব, তার মানে 32 বাই x কিউব। তাহলে আমরা y1 এবং y2 নির্ণয় করলাম। এখন 4 4 বিন্দুতে y1, তাহলে y1 এর আমরা এখানে মান বসিয়েছি -16 বাই x স্কয়ার, তাহলে -16 বাই 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার মানে 16, 16 ডিভাইডেড বাই 16 1, আর চিহ্ন বাম পাশে মাইনাস আছে, তাহলে এটি পেলাম -1। এবং y2 এর মান কত পাবো? এই যে 32 বাই x কিউব, তাহলে 32 বাই 4 এর কিউব, আমরা 4 এর কিউব জানি 64, তাহলে 32 বাই 64 এটি মান পেলাম হাফ। তাহলে 4 4 বিন্দুতে y2 এর মান পেলাম হাফ। ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা, তাহলে যেখানে আলফা বিটা যে সূত্র অ্যাজ ইউজুয়াল আমরা লিখে গেছি 4 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র। তাহলে আমরা x এর মান 4 বসিয়েছি, y1 -1 ইন্টু 1 প্লাস y1 স্কয়ার -1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই y2 এর মান হাফ। ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, আমি ক্যালকুলেশনটা কিভাবে করেছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের মতন করে ক্যালকুলেশন করতে পারো। আমি যে কাজটি করেছি, এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন, এই ধনাত্মক চিহ্ন। এই হরের হাফকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখি, লবে নিয়ে যাই, তাহলে হয় 2, আর এই সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস -1 এর হোল স্কয়ার, -1 এর হোল স্কয়ার মানে 1, 1 প্লাস 1 2, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মান হচ্ছে 2, আর এই হাফটা এই 2টা হচ্ছে এই হরের হাফকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, লবে নিয়ে গেছি গুণ আকারে লিখে। তাহলে 2 ইন্টু 2 কত? 4, 4 প্লাস 4 8। তাহলে ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে তোমরা করবে। নেক্সট বিটা এর মান নির্ণয় করব। তাহলে বিটা এর সূত্রে y এর মান বসিয়েছি, 1 প্লাস y1 স্কয়ার বসিয়েছি, এখানে হাফ বসিয়েছি। এখানের ক্যালকুলেশন দেখো, এই হাফ এটিকে যদি গুণ আকারে লিখি 2, আর এই 1 প্লাস -1 এর হোল স্কয়ার, -1 এর হোল স্কয়ার মানে হচ্ছে 1, 1 প্লাস 1 2, তাহলে 4 প্লাস 4 8, তাহলে বক্রতার কেন্দ্র পেলাম 8 8। তাহলে আবার তোমাদের অভিমত নিই। আমার মনে হয় এটি সহজে লাগছে তোমাদের, কারণ লেকচার 2 তে তোমরা অনেকগুলি প্রবলেম করছো, এখন আবার এটি দেখলে পারার কথা। তাহলে আমরা আবার নেক্সট প্রবলেমে যাব। আমরা মূলত এই জায়গার প্রবলেমের ক্যালকুলেশন গুলোর পর জোর দিব বেশি। তা আমি আবার সবাইকে মিউট করে দিই।
কোশ্চেন নাম্বার 3, এটি আসলে কোশ্চেন আমি দিয়ে গেছি, তোমরা তোমাদের প্রচলিত যে বই আছে সেই বইয়ের থেকে যেগুলি ইম্পর্টেন্ট প্রবলেম ওগুলোর দিকেই পেয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25 বক্ররেখার 3, 2 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তোমরা আগের যে দুইটি প্রবলেম করলে এটা হুবহু সেরকমই, কিন্তু ক্যালকুলেশনটা যথেষ্ট আমি বলবো তোমাদের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে, এই জন্য ক্যালকুলেশনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টোয়াইস এক্স, 4y স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাহলে 8y, কিন্তু ওয়াইটা এক্স এর ফাংশন, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y 1, তাহলে 4y স্কোয়ার এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাতে হচ্ছে 8y, আর ওয়াইটা এক্স এর ফাংশন, এই জন্য y কে পুনরায় অন্তরীকরণ করলে হয় y 1। আর 25 এটি হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তার মান আসে 0। এখন আমি y পাশে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে x প্লাস 4y y1 ইকুয়াল টু 0, এটিকে সমীকরণ 2 ধরেছি কারণ পরবর্তীকে এটি কাজে লাগাবো। এখন একটু দেখো এখান থেকে y1 সমান কত লেখা যায়, এখান থেকে y1 সমান x ডান পাশে গেলে মাইনাস হয়ে যায়, আর 4y গুণ আকারে আছে ভাগ হয়ে যায়, তার মানে y1 সমান মাইনাস এক্স বাই 4y। এবং ক্যালকুলেশন সহজ করার স্বার্থে আগে 3, 2 বিন্দুতে y1 নির্ণয় করে নিয়েছি, 3, 2 বিন্দুতে y1 নির্ণয় করে নিয়েছি। তাহলে কত হয়, যে সব জায়গায় x আছে x এর পরিবর্তে 3 বসবে আর y এর পরিবর্তে 2 বসবে, তাহলে মাইনাস 3/4 ইন্টু 2 মাইনাস 3/8। কিন্তু আমাদেরকে তো পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তোমরা ভুলেও আবার এটিকে অন্তরীকরণ করো না কিন্তু, কারণ এটি মান বসিয়ে দিয়েছো, মান বসানোর আগে অন্তরীকরণ করতে হয়। তার মানে কি, আমাকে সমীকরণ 2 কে পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে সমীকরণ 2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন একটু খেয়াল করো, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, 4 সহগ বাম পাশে পড়ে থাকছে। এখন y1 ইউভির সূত্র, তাহলে y ফিক্সড y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y2, এরপর y1 ফিক্সড y কে অন্তরীকরণ করলে y1 ইউভির সূত্রে নিয়েছি, 4 সহগ বাম পাশে পড়ে থাকছে, এরপরে y ফিক্সড y1 ডেরিভেটিভ করলে y2, এরপর y1 ফিক্সড y কে ডেরিভেটিভ করলে y1, তাহলে এখান থেকে লেখা যায় 4y2 প্লাস y1 স্কোয়ার। আমি একই সাথে মান বসিয়ে গেছি, y1 স্কোয়ারের মান বসিয়ে গেছি, তাহলে 3, 2 বিন্দুতে তাহলে 1 প্লাস 4 ইন্টু 2y2, 2টা কোথা থেকে পেলাম, y এর মান বসিয়েছি 2, y এর মান বসিয়েছি 2, এই যে 2 প্লাস y1 স্কোয়ার, y1 এর মান আমার আগেই মাইনাস 3/8 বের করে নিয়েছি, তাহলে মাইনাস 3/8 এর হোল স্কোয়ার। এখন এখানকার ক্যালকুলেশন এই 1টাকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে -1 আর মাইনাস 3/8 হোল স্কোয়ার, এটিকে লেখা যায় 9/64। এখন এই 4 কে যদি ডান পাশে নিয়ে যাই গুণ আকারে আছে, তাহলে ভাগ হয়ে যাবে -1/4। এখান থেকে আবার 9/64 ডান পাশে নিয়ে গেছি, তাহলে চিহ্নের পরিবর্তনে -9/64। এখন এটুকুর ক্যালকুলেশন করেছি, মাইনাস সাইন কমন নিয়েছি, 4 আর 64 লসাগু হচ্ছে 64, তাহলে 4 16 64, 16 কে 16 আর 9 16 প্লাস 9, এটিকে লেখা যায় -25/64। বাম পাশে মাইনাস চিহ্ন ছিল, কিন্তু আমরা এখান থেকে y2 এর মান নির্ণয় করতে চাই, তাহলে y2 এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে এই 2 এই জায়গা চলে আসবে, হরে চলে আসবে, তার মানে আমরা y2 এর মান পাবো -25/128। আমি ক্যালকুলেশন যেভাবে করিয়েছি সেভাবে যে তোমাকে করতে হবে বা তোমাদের করতে হবে এমন কোনো কিছু নয়, তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করলেও হবে। ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা, তারপর তো আমরা সূত্র জানি, তাহলে সূত্রে যেখানে আলফা ইকুয়াল টু
এবং বিটা ইকুয়াল টু, এই মানগুলো বসিয়ে দিব। 3, 2 বিন্দুতে বক্রতার কেন্দ্র, তাহলে 3, 2 বিন্দুতে বক্রতার কেন্দ্র। এখানে খেয়াল করো একটু ক্যালকুলেশন জটিলতা আছে। তাহলে 3, 2 x এর পরিবর্তে 3 বসিয়েছি, y1 এর মান বসিয়েছি -3/8, 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2। এখানে এসে এই ক্যালকুলেশন, এই মাইনাস সাইন, এই মাইনাস সাইন আর এই মাইনাস সাইন, এগুলি সব গুণ আকারে আছে। তাহলে তিনটি মাইনাস সাইন যদি তুমি গুণ করো তার ফলাফল দেয় মাইনাস, তার ফলাফল দেয় মাইনাস। এরপর এই 3/8, এই 3/8, এই হচ্ছে 3/8, আর এখানে আছে 25/128 হরে আছে। তাহলে আমরা যদি লবে লিখি তাহলে চেঞ্জ হবে, লব আর হর চেঞ্জ হয়ে 128 ডিভাইডেড বাই 25। আবার খেয়াল করো হরে আছে 25/128, এটিকে লিখছি আমরা লবে নিয়ে গেছি, অর্থাৎ গুণ আকারে লিখছি 128/25। আর এখানে 1 1 -3/8 হোল স্কয়ার, এটি হচ্ছে 9/64। মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস, 3 স্কয়ার 9 আর 8 স্কয়ার 64। এখান থেকে এসে যে ক্যালকুলেশনটা আমরা আবার করব, একটু খেয়াল করো। এখান থেকে শুধুমাত্র এই অংশের ক্যালকুলেশন 1 প্লাস 9 ডিভাইডেড বাই 64, এটিকে লেখা যায় 73/64। 64 আর 9 73, 73/64। এখন খেয়াল করো এই 64 আর এই 128 কাটাকাটি করলে কত হয়? 2। এই 2 এর সাথে 8 কাটলে কত হয়? 4। তাহলে 4 গুণ 25, এ হচ্ছে 100। আর এখানে কত ছিল? আমাদের ছিল 3, তাহলে 3 ইন্টু 73, তাহলে 219। এখানে তোমরা তোমাদের মতন করে সরল করবে, সরল করে লসাগু করে সরল করতে পারো, মুখে মুখে হিসাব করতে পারো। 81/100, এটি হচ্ছে আলফা এর মান। তোমরা যদি এইসব প্রবলেম প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যাও তাহলে এই ক্যালকুলেশন কিন্তু তোমাদের মিলবে না বা মিলাতে কষ্ট হবে। এখন বিটা এর মান নির্ণয় করব। তাহলে বিটা এর মান যখন নির্ণয় করব, এখানে সূত্রে মান বসাবো। তাহলে সূত্রে যদি মান বসাই y প্লাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2, তাহলে y এর মান 2, এরপর 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2। এখন খেয়াল করো এই যোগ চিহ্ন আর এই বিয়োগ চিহ্ন গুণ করলে কত হয়? বিয়োগ। আর এই 25/128 এটি হরে আছে, তাহলে আমরা লিখতে পারি 128/25, 128/25। তোমরা তোমাদের মিউট করে নাও, দুই একজনের সাউন্ড আসছে। ম্যাচিউরড স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ারের মিউট করে নাও, আমাকে যেন আর না বলতে হয়। 1 প্লাস -3/8 এর হোল স্কয়ার, তাহলে -3/8 এর হোল স্কয়ার 9/64। তাহলে 1 প্লাস 9/64, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 73/64। আর এখান থেকে আমরা এখন আবার ক্যালকুলেশন করব, এই 64 আর এই 128 কাটাকাটি করলে 2, তারপর যদি হিসাব লিখি তাহলে 2 মাইনাস, এখানে 2 ইন্টু 73 146, আর এখানে ডিভাইডেড বাই 25। এখন যদি তোমরা লসাগু করে সরল করো তাহলে 25 ইন্টু 2 50, 50 মাইনাস 146, তার মানে -96/25। তাহলে এখান থেকে আমরা বিটার মান পেলাম -96/25। সুতরাং বক্রতার কেন্দ্র 81/100, -96/25। তোমরা প্রয়োজনে 2-3 বার ক্যালকুলেশনটা দেখবে বা ভিডিওটা দেখবে। এখন আমরা একটু দেখি তোমাদের অভিমত নিই, বুঝতে পারছো কিনা? যদি একটু কঠিন ছিল ক্যালকুলেশন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন মিউট করে দিয়ে আমরা অন্য একটা অধ্যায়ের 2টা প্রবলেম আছে, সেই প্রবলেম 2টা দেখব। এই মূলত পরের চ্যাপ্টার থেকে। বক্রতার পোলার ফাংশনের ক্ষেত্রে r² =
এ স্কোয়ার কস 2 থিটা আর থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে পোলার ফাংশন, তোমরা ইন্টারমিডিয়েটে জানো পোলার ফাংশন হচ্ছে আর আর থিটা সম্পর্কিত ফাংশনকে বলা হয় পোলার ফাংশন। পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর আর থিটা, থিটাটা হচ্ছে ভেক্টরিয়াল কোণ আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে প্রদত্ত রেখা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা। আমি এখানে সূত্রটাকে ইচ্ছা করে আগে আনি নাই, সূত্রটাকে পরের দিকে রাখছি। তাহলে সেই সূত্রে যাওয়ার জন্য আমাকে কিছু কিছু জিনিস প্রয়োগ করতে হবে। আমরা দেখি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা। এটিকে যদি অন্তরীকরণ করতে যাওয়ার আগে একটু সহজ করে নিই, উভয় পাশে লন নিই, তাহলে লন নিলে আমাদের দাঁড়াবে লন আর স্কোয়ার ইকুয়াল টু লন এ স্কোয়ার কস 2 থিটা। আমরা লনের সূত্রে জানি যে পাওয়ার বাম পাশে আসে, তাহলে এটিকে লেখা যায় লন আর স্কোয়ার কে লেখা যায় 2 লন আর। আর 9 10-এ শিখে আসছি লন এ বি, তাহলে লন এ প্লাস লন বি, লন এ বি, লন এ প্লাস লন বি, এই সূত্র প্রয়োগ করছি। এখন পরবর্তী লাইনের ক্যালকুলেশন তুমি ইচ্ছা করলে করতেও পারো, নাও পারো। এই যে লন এ স্কোয়ার, এটিকে পাওয়ার বাম পাশে নিয়ে এসে লিখছি 2 লন এ। এই লাইনটা লেখা খুব বেশি জরুরি ছিল না। এখন আমরা অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো কালার কম্বিনেশন করে দেয়া আছে, 2 হচ্ছে সহগ, এটি পড়ে থাকবে লন আর। লন আর কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 বাই আর, আর আরটা থিটা এর ফাংশন, তাহলে ডিআর বাই ডিআর ডি থিটা। আসলে এটি ডিআর বাই ডি থিটা হবে না, এটা মূলত পড়া উচিত ডি ডি থিটা অফ আর অথবা ডিআর ডি থিটা। আমরা অনেকেই সংক্ষেপে বলে যাই ডিআর বাই ডি থিটা, আসলে ডিআর বাই ডি থিটা না, ডি 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 থিটা অফ আর অথবা ডিআর ডি থিটা। 2 লন এ, 2 লন এ, এটিকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি 0। লন cos 2 থিটা, তাহলে 1 বাই cos 2 থিটা, আর cos 2 থিটা থিটা এর ফাংশন, তাহলে মাইনাস sin 2 থিটা। 2 থিটাটা আবার থিটা এর ফাংশন, এটিকে অন্তরীকরণ করলে 2। অর্থাৎ এখানে যার যার কালার তার সাথে কম্বিনেশন করে অন্তরীকরণ করা আছে। এখন এটিকে যদি আমরা এরকম লিখি 2 বাই আর ডি আর ডি থিটা ইকুয়াল টু মাইনাস 2 tan 2 থিটা। আমরা জানি sin থিটা বাই cos থিটা tan থিটা, তাহলে sin 2 থিটা বাই cos 2 থিটা tan 2 থিটা। এখন উভয় পাশ থেকে 2 তুলে দেওয়া যায়, উভয় পাশ থেকে 2 তুলে দেওয়া যায়। 2 তুলে দিয়েছি, এরপরে এই আরটাকে বাম পাশের হরে ছিল ডান পাশে নিয়ে গেছি, তাহলে গুণ আকারে লিখবো মাইনাস আর tan 2 থিটা। এখন এই যে আসছে, আমরা জানি 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4। এটি হচ্ছে পেডাল সমীকরণ। পেডাল সমীকরণের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, তোমাদের একটু জানা দরকার যে পেডাল সমীকরণ কি। আর ইকুয়াল টু এফ থিটা বক্ররেখার স্পর্শকের উপর মূল বিন্দু হতে লম্ব দূরত্ব পি হলে পি ও আর সম্পর্কিত সমীকরণকে পেডাল সমীকরণ বলা হয়। পি ও আর সম্পর্কিত সমীকরণকে পেডাল সমীকরণ বলা হয়। তাহলে আমাকে এখানে তো পি আর আর ব্যতীত রয়ে গেছে থিটা, তাহলে ডিআর বাই ডি থিটা, সরি ডিআর ডি থিটা, এটিকে অপসারণ করব। তাহলে অপসারণ করার প্রক্রিয়াটা কি? এই অধ্যায়ের সব অঙ্কের প্রবলেমই একই ধরনের। তাহলে ডিআর ডি থিটা এটির মান হচ্ছে মাইনাস আর tan 2 থিটা। এটিকে যদি স্কোয়ার করা যায় তাহলে কত হয়? আর স্কোয়ার tan স্কোয়ার 2 থিটা। এখন 1 বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আর স্কোয়ার tan স্কোয়ার 2 থিটা, তাহলে আর টু দি পাওয়ার 4 আর আর স্কোয়ার কাটাকাটি যায়, 1 বাই আর স্কোয়ার হয়। এখান থেকে তোমরা যে কাজটি করতে পারো 1 বাই আর স্কোয়ার কমন নিতে পারো। স্ক্রিনে দাগ কারো মোবাইল থেকে আসছে, দাগটা রিমুভ করে নাও। তাহলে 1 বাই আর স্কোয়ার কমন নিব, তাহলে 1 বাই আর স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে কত? 1 প্লাস tan স্কোয়ার 2 থিটা। আবার আমরা জানি কি 1 প্লাস tan স্কোয়ার 2 থিটা এটি সমান হচ্ছে sec স্কোয়ার 2 থিটা। আবার এও জানি যে sec স্কোয়ার 2 থিটা 1 বাই cos স্কোয়ার 2 থিটা, 1 বাই cos স্কোয়ার 2 থিটা।
এখন যদি আর আর গুণ করি তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। আমার কিন্তু এখনো থিটা অপসারণ হয়নি, আমাদের মূল টার্গেট হচ্ছে পেডাল সমীকরণ থেকে থিটা অপসারণ করা। এখন দেখো উভয় পাশে যদি বর্গমূল করে দেওয়া হয় তাহলে পি ইকুয়াল টু আর কস 2 থিটা। এখন তোমার প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, এখান থেকে যদি আমরা কস 2 থিটা সমান লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, কস 2 থিটার মান লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই সমীকরণটা আমাদের প্রদত্ত সমীকরণ বা সমীকরণ প্রথমে যে সমীকরণটা দেয়া ছিল। তাহলে এখন দেখো থিটা অপসারণ হয়ে গেছে, তাহলে এখান থেকে লিখতে পারি আর কিউব সমান এ স্কোয়ার পি। এটিকে যদি পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে অন্তরীকরণ করে পাই 3 আর স্কোয়ার, আর কিউবকে 3 এর সাপেক্ষে আর পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, কারণ আরটা হচ্ছে পি এর ফাংশন, 3 আর স্কোয়ার ডিআর ডিপি। আর এখানে পি এ স্কোয়ার হচ্ছে সহগ, পি কে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখান থেকে আমরা আর ডিআর ডিপি নির্ণয় করেছি। তাহলে 3 আর স্কোয়ার ছিল, এখান থেকে শুধুমাত্র 3 আরটাকে হরে পাঠিয়ে দিয়েছি। এখানে এই মানটি নির্ণয় করার কারণ হচ্ছে সূত্রে সরাসরি চলে আসে। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো, এটা হচ্ছে রো, বক্রতার ব্যাসার্ধ রো সমান আর ডিআর ডিপি, আর ডিআর ডিপি। তাহলে এখানে ডিআর ডিপি এর মান জানি, আর ডিআর ডিপি এর মান এ স্কোয়ার ডিভাইডেড বাই 3 আর। তোমরা ইচ্ছা করলে আরটাকে মডুলাস চিহ্নের ভিতর দিয়ে দিতে পারো। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করলাম। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ এ স্কোয়ার ডিভাইডেড বাই 3 আর। তোমরা ইচ্ছা করলে আর এ মডুলাস চিহ্ন ব্যবহার করতে পারো। আমি আর একবার তোমাদের ওপিনিয়ন নিব। আনমিউট করে কথা বলতে পারো, বুঝতে পারছো কিনা নাকি খালি আমি বলে যাচ্ছি? বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী একই ধরনের আরেকটি প্রবলেম করব। ঠিক আছে, তাহলে আমি সবাইকে আবার মিউট করে দিই। ঠিক আছে স্যার। আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা বক্ররেখার পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করতে বলছে। আগের প্রবলেমটির সাথে এটির পার্থক্যটা কোথায়? এটা বলা আছে পোলগামী বক্রতার জ্যা, পোলগামী বক্রতার জ্যা, পোলগামী মানে হচ্ছে মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী বক্রতার জ্যা। এটি সূত্র হচ্ছে টুয়াইস পি ডিআর ডিপি। তাহলে টুয়াইস পি ডিআর ডিপি, তা আমাকে ডিআর ডিপি নির্ণয় করতে হলে আগের প্রবলেমের মতন সরাসরি যেতে হবে। আরো মজার ব্যাপার, এই চ্যাপ্টারে যতগুলি প্রবলেম আছে সবগুলোই তোমরা ইচ্ছা করলে এই একই নিয়মে করতে পারো। প্রদত্ত রেখা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে এটিও উভয় পক্ষে লন নিব। আর স্কোয়ার লন যদি নিই, বাম পাশে লন আর স্কোয়ার, এদিকে লন এ স্কোয়ার কস 2 থিটা। এবার পাওয়ার বাম পাশে আসবে, তাহলে এটিকে লেখা যায় 2 লন আর, আর লন এ বি, আমরা এখানে এ স্কোয়ার কে মনে মনে এ ধরতেছি আর কস 2 থিটাকে ধরতেছি বি। তাহলে লন এ বি, লন এ প্লাস লন বি। পরবর্তী লাইনটা তোমরা ইচ্ছা করলে নাও লিখতে পারো, আমি এই লন এ স্কোয়ার কে 2 লন এ লিখেছি। এখন তোমরা যে কাজটি করবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবে। যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো, মনে রাখবে যে আরটা হচ্ছে থিটা এর ফাংশন। তাহলে 2 লন আর, 2টার সহগ পড়ে থাকবে লন আর 1 বাই আর ডিআর ডি থিটা, 2 ইন্টু 1 বাই আর ডিআর ডি থিটা। আর 2 লন এ, এটি হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0। লন কস 2 থিটা, তাহলে 1 বাই কস 2 থিটা, কস 2 থিটা থিটা এর ফাংশন, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন 2 থিটা। আর এখানে কত আসে, 2 থিটাকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2। ক্যালকুলেশন আগেরটার সাথে হুবহু মিল আছে।
তাহলে এখান থেকে লিখতে পারি 2 ডিভাইডেড বাই r dr d থিটা ইকুয়াল টু -2 tan 2 থিটা। আমরা এখন যে কাজটি করতে পারি, উভয় পাশ থেকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি অথবা উভয় পাশ থেকে 2 তুলে দিয়েছি। আবার এখন আর আর গুণ করে দিয়েছি, তাহলে dr d থিটা ইকুয়াল টু -r tan 2 থিটা। আমরা জানি পেডাল সমীকরণের থেকে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটার হোল স্কয়ার। তাহলে আমাদের মূল টার্গেটই হচ্ছে এখান থেকে থিটাকে অপসারণ করা। তাহলে থিটাকে যদি অপসারণ করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে dr d থিটা এর মান -r tan 2 থিটা এই মানটি এখানে বসাতে হবে। তাহলে এই মানটি আমরা এখানে বসালাম, বসিয়ে -r tan 2 থিটা এটিকে যদি স্কয়ার করা যায় তাহলে r স্কয়ার tan স্কয়ার 2 থিটা। এখন r টু দি পাওয়ার 4 আর r স্কয়ার যদি কাটাকাটি করি 1/r স্কয়ার tan স্কয়ার 2 থিটা। তাহলে এখান থেকে দেখো 1/r স্কয়ার কমন যায়, 1/r স্কয়ার কমন যায়। যদি 1/r স্কয়ার কমন নিই, তোমাদের কারো কারো এখনো মিউট করা নেই, মাইকটা একটু মিউট করে নাও, যারা আনমিউট করা আছে সে একটু মিউট করে নাও। 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার 1 প্লাস tan স্কয়ার 2 থিটা। এখন আবার 1 প্লাস tan স্কয়ার 2 থিটা এটির মান জানি আমরা কত, sec স্কয়ার 2 থিটা। একই প্রক্রিয়ায় sec স্কয়ার 2 থিটা এই মানটি আমরা কত জানি, 1/cos স্কয়ার 2 থিটা, 1/cos স্কয়ার 2 থিটা। এটিকে আমরা এখন আর মাল্টিপ্লাই করব, তাহলে p স্কয়ার সমান r স্কয়ার cos স্কয়ার 2 থিটা। এখান থেকে যদি বর্গমূল করে দেওয়া হয় p ইকুয়াল টু r cos 2 থিটা। এখন আমাদের যে প্রদত্ত সমীকরণ ছিল সেই সমীকরণ কি, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা। এখান থেকে লেখা যায় cos 2 থিটা সমান r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে r স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় r কিউব ইকুয়াল টু a স্কয়ার p। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে রেখেছি, কারণ পরবর্তীতে আসলে এই জায়গা থেকে মান p এর মান বসানো লাগবে। এখন p এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি p এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে r কিউব এটিকে p এর সাপেক্ষে অন্তরীকরণ করলে r টা p এর ফাংশন, তাহলে বাম পাশে আসবে পাওয়ার, বাম পাশে আসবে পাওয়ার 1 কমবে, তাহলে থ্রাইস r স্কয়ার। আর r টা যেহেতু p এর ফাংশন তাহলে dr dp অথবা dp অফ r। আর এখানে a স্কয়ার সহগ, তাহলে a স্কয়ার পড়ে থাকবে, p কে p এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, p কে p এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখান থেকে যদি আসি dr dp তাহলে তার মান কত পাচ্ছি, a স্কয়ার ডিভাইডেড বাই 3r স্কয়ার। এটিতে দেখো p dr dp বের করি নাই, কারণ এটি তো আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলেনি, আমাকে নির্ণয় করতে বলছিল পোলগামী বক্রতার জ্যা, যার সূত্র ছিল টুয়াইস p dr dp। তাহলে আমরা জানি পোলগামী বক্রতার জ্যা টুয়াইস p dr dp। এখন আমরা এখানে মান বসাবো। এই যে কালার কম্বিনেশন করে দেওয়া আছে, দেখো পিঙ্ক কালারে p, এই p এর মান সমীকরণ 2 এ আছে, সমীকরণ 2 এ এখান থেকে p এর মান আমরা কত পাই, r কিউব ডিভাইডেড বাই a স্কয়ার এখানে লিখে দিয়েছি। তুমি তার পরীক্ষার হলে পিঙ্ক কালার করতে পারবে না, সেজন্য লিখে দিয়েছি সমীকরণ 2 হতে a স্কয়ার p সমান r কিউব বাই a স্কয়ার, r কিউব ডিভাইডেড বাই a স্কয়ার। আর dr dp এটির মান আবার আমরা বসিয়ে দিয়েছি a স্কয়ার বাই 3 r স্কয়ার। এখন তুমি কাটাকাটি করবে, কাটাকাটি করলে কত হয়, নিম্ন পোলগামী বক্রতার যা দাঁড়ায় টুয়াইস r বাই 3, এই r কিউব আর r স্কয়ার কাটাকাটি করে r আর a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি করছি। কেউ যদি মনে করো এই r টাকে মডুলাস চিহ্নের ভিতর দিয়ে দিবে, ইচ্ছা করলে মডুলাস চিহ্নের ভিতর তোমরা রাখতে পারো। তাহলে আগের প্রবলেমের সাথে এই প্রবলেমের কিন্তু অনেকটাই মিল, অথবা এই চ্যাপ্টারের সব প্রবলেম একই ধরনের, শুধুমাত্র লাস্টে একটা দুইটা লাইন ক্যালকুলেশন আলাদা থাকে। তাহলে পোলগামী বক্রতার
জ্যা বা মূলবিন্দুগামী বক্রতার জ্যা পেলাম কত, টোয়াইস r/3। পোলগামী হচ্ছে মূলবিন্দু গামী। আমি একটু তোমাদের অপিনিয়ন নিব। থ্যাংক ইউ। তারপরে অপিনিয়নটা নিব তোমাদের। সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তারা যদি আমাকে ফোন করো, তাহলে আমি তার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের যে নির্ধারিত 40 মিনিট সময় আছে সেই টাইম লিমিটটা শেষ হয়ে যাবে। আবার পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করি, তোমাদের সুস্থতা কামনা করি। আমি শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে। জি স্যার।